কয়েকদিন আগেই বলেছিলাম যে যুদ্ধের একটা পরিস্থিতি ভয়ানক দিক চলে আসছে। অনেকে ভাবছে যে এই যুদ্ধ বোধহয় থেমে গেছে, যুদ্ধ আর হবে না, এখানে শান্তি চুক্তি তৈরি হয়েছে। কিন্তু সারা পৃথিবীর জন্য একটা ভয়ানক বার্তা তৈরি হয়ে গেছে, ভয়ানক দিকে মোড় নিচ্ছে আস্তে আস্তে। সেই হরমুজ প্রণালী একটা করিডোর, তার জন্য এত লড়াই। সেখান দিয়ে হাজার হাজার জাহাজ এক দেশ থেকে আর এক দেশে পাড়ি দেয় এবং তেল নিয়ে আসে। সেই তেলের জন্যই লড়াই। আজকে ট্রাম্প বলছে ইরান যত জাহাজ আসছে পার ব্যারেল থেকে $1 করে ইনকাম করছিল। তা যখন বুঝলো যে আমেরিকা দেখছে যে ইরান ইনকাম করছে, তোমাদের ইনকামটা আমি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি, এবং সারা বিশ্বে যখন আমেরিকার পাশে এসে দাঁড়ায়নি, তখন সবাই যাতে ভুক্তভোগী হয় সেটা কিন্তু মানে খুব কষ্টের মধ্যে দিয়ে যাবে আগামী বিশ্বের প্রত্যেকটা দেশ। সেই জন্য আমেরিকাও বলছে ঠিক আছে, ওটাকে আমি টোটালি ব্যান করে দেবো বা ওটাকে ব্লক করে দেবো, যেভাবেই হোক তুমি ওই দিক দিয়ে বেরোতেই পারবে না। মানে দুদিকেই সমস্যায় পড়েছে। ইরানকে যদি ধরুন একটা জাহাজ থেকে 19 কোটি থেকে 20 কোটি টাকা দেওয়া হয়, তাহলে বলছে তুমি তোদের দিচ্ছই, বেরিয়ে আসার চেষ্টা করছো, এবং সামনে যখন তুমি মেন সমুদ্রে এসে পৌঁছবে তখন কিন্তু প্রধান সমুদ্রে আমাদের সৈন্য দাঁড়িয়ে থাকবে, সেখানে তোমাদেরকে কিন্তু গুলি করে একেবারে শেষ করে দিবে, একেবারে জাহাজটাকে ডুবিয়ে দেবে। মহা বিপদে পড়েছে সারা বিশ্বের প্রতিটা দেশই। সেখানে হাজার হাজার জাহাজ রয়েছে। এদিকে ইরানকে পয়সা দিতে হবে, আবার আমেরিকার হাতেও পড়েছে মহা সমস্যায়। কারণ আমেরিকার বিরুদ্ধে এখন যুদ্ধে যাওয়া সম্ভব নয়। কোনো দেশে এই মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে যেতে চাইবে না। আর কোনো যে জাহাজ এগিয়ে আসবে সেটাও সাহস করতে পারছে না। তার কারণ ইরান যে জলের তলায় যে মাইনগুলোকে পুঁতে রেখেছে, সেই মাইনগুলো কিন্তু আমেরিকা জিজ্ঞাসা করেছে যে এই দীর্ঘ 21 ঘন্টা ধরে পাকিস্তানে যে মিটিং হয়েছে তাতে তো কোনো সুরাহ বেরোয়নি। এই মাইনগুলো যে কোথায় পোতা হয়েছে সেটা কোনো রকম খোঁজ খবর পাওয়া যায়নি। বলছে কোথায় রেখেছে আমরা জানি না। তাহলে এমনই একটা মানে বিপর্যয় যে কোথায় রেখেছে, ওই হরমুজ প্রণালীর যে 23-24 কিলোমিটার যে ব্যবধান আছে তার মধ্যে কোথায় কোথায় রেখেছে, জাহাজের কোনো ক্যাপ্টেনই কিন্তু ওই জাহাজটাকে নিয়ে যে এগোবে সেটা কখন সাহস পাবে না। কারণ কখন ফেটে যাবে, জাহাজের তলা যদি একবার বাস্ট করে বা ফেটে যায় তাহলে কিন্তু সমুদ্র মাঝখানেই ওই জাহাজটা সঙ্গে সঙ্গে ডুবে যাবে। তাহলে কোনো লাভই হবে না। এই মুহূর্তে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু ভয়ানক জায়গা কিন্তু তৈরি হচ্ছে, যে এদিকে ইরান, এদিকে জলের তলায় মাইন পোতা আছে, ওদিকে আবার সমুদ্রের থেকে যখন প্রধান সমুদ্রে উঠবে আস্তে আস্তে, তখন আবার আমেরিকান সেনাবাহিনী তৈরি আছে যে কেন তুমি ইরানকে পয়সা দিয়ে ওই সমুদ্র থেকে বেরোতে পারছো। মানে প্রত্যেকটা জায়গাতেই তেলের জন্য এখন ইউএস সম্পূর্ণভাবে কিন্তু লড়াই করছে এবারে, মানে কঠিন হাতে কিন্তু তারা শাসন করতে চলেছে, যেটা বোঝা যাচ্ছে এখানকার মুহূর্তে। যে ওই তেল ভাণ্ডার তাদের দখলে আনতেই হবে, তেল ভাণ্ডারটা ছাড়া তাদের চলবে না। সেই জন্য ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দিন হয়তো আসতে চলেছে। আর তেল ছাড়া তো জগৎ চলবে না। সমগ্র দেশের বা পৃথিবীর যত গাড়ি আছে আপাতত তেল, বাড়িতে গ্যাস বা গ্যাস অনেক কলকারখানায় লাগে। তার ফলে আগামী দিনে সমগ্র জিনিসপত্রের দাম যে মূল্যবৃদ্ধি হবে সেটা কিন্তু ভয়ানক একটা জায়গায় চলে যাচ্ছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। যে ট্রাম্প আগে যেমনভাবে ছিল তার থেকেও ভয়ানকভাবে কিন্তু যুদ্ধের মধ্যে প্রত্যেকটা দেশকে লিপ্ত করার জন্য কিন্তু তৎপর হয়েছে অন্য রকম উপায়ে। যে তোমাদের যতই জাহাজ আসুক বা থাক, ওই হরমুজ প্রণালীর মধ্যেই আটকে থাক সারা জীবন ধরে, আর বেরোতে পারবে না। মানে এমনভাবে একটা পলিসি এখন তৈরি হয়েছে যে জাহাজ
বেরোতেও পারছে না। ইরানকে টাকা দিলেও বলছে তুমি যদি ইরানকে টাকা দাও তাহলে আবার সেনাবাহিনীর হাতে যখনই তুমি মেন সমুদ্রে উঠে আসছো তখন আবার তোমাদেরকে গুলি করে মেরে ফেলবে, বা তোমাকে বোম দিয়ে তোমার জাহাজটাকে শেষ করে দেবে, তখনও নষ্ট হবে। এদিকে কোনো মতে নিজেরাও জাহাজ বের করতে পারবে না। মানে ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে প্রত্যেকে পড়েছে। অতএব কিন্তু একটা প্রচণ্ড যে ভয় মানুষের মধ্যে কাজ করছিল আবার শুরু হয়ে গেল হিসাব মতো। এবার এদিকে যে সকল দেশগুলো ধরুন তৈরি নেই, যারা নিজস্ব পরিকাঠামো তৈরি নেই, গ্রামগঞ্জের মানুষ হয়তো বেঁচে যাবে, তাদের কাঠ কয়লা বা গাছপালা ডালপালা দিয়ে হোক, গাছের ডাল দিয়ে রান্না করে হয়তো খেতে পারবে। কিন্তু আমাদের দেশে যারা যারা ইন্ডাকশান নিয়ে নিয়েছেন তাদের জন্য তো খুব ভালো, যারা সোলার সিস্টেম নিয়ে নিয়েছেন তাদের ভালো। সরকার ইতিমধ্যে এলপিজি বা পিএনজি এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করছে, কারণ পিএনজি যে গোবর গ্যাস সেটা কিন্তু আস্তে আস্তে প্রতিটা লাইন তৈরি করছে। এবার শোনা গেল যে দিল্লিতে 2028 সালের পরে কোনো রকমের তেল দিয়ে যে গাড়ি চলে সেই তেল দিয়ে কোনো গাড়ি কিন্তু আর বিক্রি হবে না 2028 সালের পর থেকে। মানে যা আছে সেইগুলো চলবে, কিন্তু 2028 সালের পর থেকে সব কিন্তু আস্তে বন্ধ থাকবে। এবার ইভিতে পরিণত হবে। ইভি গাড়ি ছাড়া আর দিল্লিতে কোনো রকমভাবে কিন্তু কোনো গাড়িকে আর মার্কেটে কোনো রকমভাবে তাদের চালানোর জন্য পারমিশন দেওয়া হবে না। তাহলে ভারতবর্ষ আস্তে আস্তে ইভি গাড়ির দিকে যে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু অনেক আগেও কিছুটা আমরা জেনেছিলাম, কিন্তু এবার কিন্তু মানে একদম বলেই দিয়েছে যে এবার কিন্তু দিল্লি থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু এই ইভি গাড়ির প্রচলন কিন্তু বাড়বে। তাহলে এখানে একটা বড় ব্যবসা কিন্তু চলতে শুরু করবে। যারা যারা যে পেট্রোল জাতীয় বা ডিজেল জাতীয় গাড়িগুলো চালাচ্ছিল তারা কিন্তু এবার একটু বিপদের সম্মুখীন হতে পারে। এবার যারা ব্যবসা করছে বা ব্যবসা করতে চান তারা ইভি গাড়ির উপর জোর দিন। আর যাদের বাড়িতে ধরুন গাড়ি নেই বা গাড়ি কিনবেন ভাবছেন, ইভি গাড়ি কিনতে হবে। এটা কিন্তু প্রধানত শেষের দিকে এসে দাঁড়াচ্ছে যে মানুষ এবার কোন দিকে মোড় নেবে। ভয়ানক একটা পরিস্থিতি আগামী দিনে হবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার ছিল। এটা আমাদের কাছে প্রায় জানা কিছুটা, কিন্তু আমরা বুঝতে পারছি না ভারতবর্ষের যে এখন চলছে তার পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক, এখনও পর্যন্ত তেমন আঁচ পড়েনি, কিন্তু ভয়ানক একটা আঁচ পড়বে। এই যুদ্ধে আবার ট্রাম্প নিজেকে যিশুর আকার ধারণ করেছে, পোপকে বারবার বলছে যে তুমি ঠিক করছো না, সেটাও দেখে গেল। মানে যুদ্ধ পরিস্থিতিতে যে একটা সুপ্রিম লিডার বলা যায় হিসাব মতো, যে একটা তুমি দেশের নেতা প্রেসিডেন্ট, তুমি এক এক সময় এক এক রকমভাবে তোমার চিন্তা ধারণা এক এক রকমভাবে বার্তা দিচ্ছে, যে কখন যে কী করছে, কখন কার ওপর যে চাপ দিচ্ছে। একবার বলছে আমাদের হোয়াইট হাউসের মধ্যে কোনো সাংবাদিক রয়েছে, তারা সব খবর দিয়ে দিচ্ছে, যেভাবে অপারেশন করে দুটো পাইলটকে নিয়ে আসলো প্রায় 5,500 কোটি টাকার ওপরে খরচা করে, তা সেই খবরটা কে দিয়ে দিল বা কে প্রথম ছাড়লো সেই সম্বন্ধেও কিন্তু অনেক রকম তোলপাড় চলছে। যদি হয় তাকে জেলেও পুরে দেওয়া হবে, তার প্রতি আবার অনেক মামলাও হবে। এসব জানা যাচ্ছে যে সত্যি তাদের হয়তো গোপন তথ্য বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা ভয়ানক বার্তা যে তাদের যে সেনাবাহিনীর ক্ষতি হতে পারে, সেটা একটা ঠিক দিক। এদিকে আমেরিকা যে খরচা করছে সে খরচা কিন্তু তুলবে। আমেরিকা কিন্তু অনেক কিছু নষ্ট করে ফেলেছে এই কয়েকদিনের মধ্যে। তাদের 6টা এয়ার নষ্ট হয়ে গেছে, তারপরে জেড র্যামওয়ে ট্র্যাক হারিয়ে ফেলেছে প্রায়, তারপরে C-130J 130J সুপার হারকিউলিস 2,208টা প্রায় 2,208 কোটির প্রায় দুটো নষ্ট করে ফেলেছে, এবং AH-6 লিটল বিন প্রায় 138 কোটির দুটো নষ্ট করে ফেলেছে। UTI 60 ব্যাংক হ্যাং এটা 386 কোটির প্রায়
নষ্ট হয়ে গেছে। A10 এটা থানবাল নষ্ট হয়ে গেছে 175 কোটি টাকার। F15 920 কোটি টাকা নষ্ট হয়েছে। MGQ 350 কোটি টাকা নষ্ট হয়েছে। আর হারমেস 90 এটা ইসরায়েলের একটা ড্রোন 92 কোটি টাকা, মানে এতগুলো জিনিস নষ্ট হয়েছে। সব মিলিয়ে প্রায় 4177 কোটি টাকা নষ্ট করে ফেলেছে এই কয়েক দিনের মধ্যে, মানে 33 দিনের মধ্যে প্রায় নষ্ট করে ফেলেছে। আর 15টা এয়ারক্রাফট নষ্ট হয়েছে, তারপর 16-17টা ড্রোন নষ্ট হয়েছে, এবং দামি সবই, প্রত্যেকটা দামি এগুলো দামির মধ্যে পড়ছে। প্রত্যেকটা 32টা ফ্লাইং SX নষ্ট হয়েছে। এগুলো প্রত্যেকটা আস্তে আস্তে কিন্তু এত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এই কয়েকদিনে। আমেরিকা কিন্তু বলছে যে এই যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছে, শুধু তারা পড়েছে না, এবং সবাইকে নিয়ে কিন্তু এবার ঝাঁপাবে এই হরমুজ প্রণালীর মধ্যে। মানুষকে কিন্তু এবার আটকে দিল। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ফ্যামিলির বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে সবাই রয়েছে। এটা এক ধরনের ওই হরমুজ প্রণালীর মধ্যেই আমরা কিন্তু প্রবেশ করে ফেলছি একরকমভাবে, আর কয়েকদিনের মধ্যেই হয়তো। আমাদেরকে সেই জন্য বিশেষ করে ভারতবাসীর প্রত্যেকটা মানুষকে তৈরি থাকতে হবে যে যেভাবেই হোক এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। আমাদের আগে ভাগেই সব কিছুকে ঘরের মধ্যে শাক সবজি যদি না কেনা থাকে, আপনি চাল ডাল তেল এই জাতীয় যে দ্রব্যগুলো আছে তার সাথে আমাদের মানে সবই, মানে খরচা প্রতিটা ফ্যামিলিতে যদি বেড়ে যায়। এখন যদি সোলার প্যানেল লাগাতে হয়, আবার যদি গাড়ি কিনতে হয়, সব নতুন করে তৈরি করাটা কিন্তু খুবই অসম্ভব। মানে প্রত্যেকটা ফ্যামিলির জন্য কিন্তু ভয়ানক দিক একটা ডেকে নিয়ে আসছে। যেটা ভাবছেন যে আজকে কিছু হচ্ছে না, কালকে কিছু হচ্ছে না, হয়তো ভারতবর্ষ এখন একটা পরিস্থিতি ভালোর মধ্যে যাচ্ছে, কিন্তু কখন যে কি হবে, এই পরিস্থিতি কোন দিকে মোড় নেবে এক্ষুনি কিন্তু বলা যায়। সব থেকে বড় কথা, ভয়ঙ্কর দিক ধরেই চলতে হবে আমাদেরকে, তার থেকে বেরোনোর উপায় হয়তো নেই। কিন্তু যতটা পারা যায় নিজেদেরকে সামলে নিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী সময় আবার নতুন কোনো খবর নিয়ে আসবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।